মামুনি, আব্বু কোথায়? গাজীপুর গেছে। গাজীপুর গেছে? বলো কি? হ্যাঁ মা, আমাদের যে নতুন টেক্সটাইল মিলটা হবে তার জন্য গাজীপুরে তোর আব্বু জায়গা দেখতে গেছে। একটা ভালো জায়গা পাওয়া গেছে, আজ না গেলে জায়গাটা হাতছাড়া হয়ে যাবে। রাখো তোমার জায়গা। কাল রাতে আব্বু বললো আমাকে ভার্সিটিতে পৌঁছে দেবে, আজ আমার প্রথম ক্লাস, অথচ উনি চলে গেলেন গাজীপুরে। ওনার কাছে আমার চেয়ে মিল আর জায়গাটা বেশি হয়ে গেল। যাবো না ভার্সিটিতে, হোক আমার। কাজল শোন, কাজল কাজল কথা শোন মা। কাজল এমন করিস নে, বুঝতে চেষ্টা কর। কাজল দরজাটা খোল মা, খোল। ঠিক আছে, আজ আমি তোকে ভার্সিটিতে নিয়ে যাব। আমি ভার্সিটিতে যাব না। আচ্ছা ঠিক আছে, ভার্সিটিতে না যাস নিচে নাস্তা খেতে যাবি, চল। আমি কিছুই খাবো না, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ, যাও। হ্যালো। তোমার মেয়েকে ভার্সিটিতে নিয়ে যাওনি বলে সে ভার্সিটিতে যাবে না। বলো কি? হ্যাঁ, দরজা বন্ধ করে বসে আছে, নাস্তাও খায়নি। এত ডাকলাম তবু দরজা খুলছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ড্রাইভার, গাড়ি থামাও। ইঞ্জিনিয়ার সাহেব। স্যার, আপনি যা করার ফাইনাল করে আসবেন, আমি একটু বাসায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজল, দরজা খোল মা। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন হবে না। আমি কথা দিচ্ছি, আর কোনোদিন তোর কথার অবাধ্য হব না। যত কাজই থাক, এখন থেকে প্রতিদিন আমি তোকে ভার্সিটিতে পৌঁছে দেব। দরজা খোল মা। মানে ওই ইয়ে মা, সকাল থেকে আমি কিছু খাইনি। চল, মা ছেলে একসাথে খাবো। হ্যাঁ, ইয়ে মানে অপরাধ স্বীকার করছি, এরপর আমাকে শাস্তি দেয়া কি ঠিক হবে? শুধু তোমার কথা খেতে গেলে মামুনি কষ্ট পাবে তো, বলতে বলো। তাই তো। তুমি একটু খেতে বলো না। চল মা, অনেক বেলা হয়ে গেছে, খাবি চল। তুমি যাও, আমরা আসছি। আব্বু যাই। আচ্ছা, খুদা হাফেজ, বাই বাই। কি হলো? এসো, বসো। সারাদিন তো কাজে ব্যস্ত থাকি, তোমাকে একটু সময়ও দিতে পারি না। কে বলেছে তুমি সময় দাও না? সারাদিনের কাজ শেষে আমার কাছেই তো ফিরে আসো। আব্বু, আয় মা। আব্বু আয় মা। 8 তারিখ থেকে পুরো 1 মাস আমার ভার্সিটি বন্ধ। আমি বেড়াতে যেতে চাই। কোথায়? ইউরোপ। কিন্তু মা, সে সময় তো আমার প্রচুর কাজ। আব্বু, তুমি না বলেছো আমি যখন যা বলবো তাই শুনবে? ঠিক আছে মা, তুই যখন যেখানে যেতে চাস, হ্যাঁ, আমি তোকে নিয়ে যাবো। ও মাই গুড ড্যাডি। যেমন বাপ তেমন তার মেয়ে। ভুল বললে, বলো যেমনি মা তেমনি তার ছেলে। কিরে, ঠিক বলি? যা। আবার কে ফোন করলো যাবার সময়? হ্যালো কাজল, আমরা তোর জন্য অপেক্ষা করছি। কেন? বারে আজ না আমাদের ফাংশন, তুই না গান গাইবি। এই রে, আমি একদম ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি চলে আয়। বিদেশে আজ না গেলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু ফাংশনে না গেলে ওরা খুব অপমানিত হবে। আরে না না, আমি এখন মেয়েকে নিয়ে বিদেশ যাচ্ছি, ব্যবসার কোনো কথাই বলতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, রাখি।
কে তোমার হলো? এই তো হয়ে গেছে। চলো। কাজল, আপা তো গাড়ি লয়ে চলে গেল। বলিস কি? কোথায় গেল জানি না। আমার পিছে ঘুরে না কোশান ও সজনী, আমার পিছে ঘুরে না কোশান, আমার পিছে ঘুরে না কোশান ও সজনী, আমার পিছে ঘুরে না কোশান। ছাই দিয়ে আগুন যেমন যায় না কবু ঢাকা, এত রূপ অঙ্গে নিয়ে যায় না একা থাকা। ছাই দিয়ে আগুন যেমন যায় না কবু ঢাকা, এত রূপ অঙ্গে নিয়ে যায় না একা থাকা। রাজা বাচ্চা ফকির আগে দিতে আমার মনের গান, আমার পিছে ঘুরে না কোশান ও সজনী, আমার পিছে ঘুরে না কোশান, আমার পিছে ঘুরে না কোশান ও সজনী, আমার পিছে ঘুরে না কোশান। ধন্য হবে তারে জীবন আমায় যেদিন পাবে, হয়তো পাগল নয়তো অধিক সুখে মরে যাবে। ধন্য হবে তারে জীবন আমায় যেদিন পাবে, হয়তো পাগল নয়তো অধিক সুখে মরে যাবে। যে পথ দিয়ে যাবো আমি লেগে যাবে ট্রাফিক জ্যাম, আমার পিছে ঘুরে না কোশান ও সজনী, আমার পিছে ঘুরে না কোশান, আমার পিছে ঘুরে না কোশান ও সজনী, আমার পিছে ঘুরে না কোশান। এই যুগের রাধায় আমি সবার মুখে আমার নাম, এই যুগের রাধায় আমি সবার মুখে আমার নাম, আমার পিছে ঘুরে না কোশান ও সজনী, আমার পিছে ঘুরে না কোশান, আমার পিছে ঘুরে না কোশান ও সজনী, আমার পিছে ঘুরে না কোশান। এই যুগের রাধা আমি সবার মুখে, এই যুগের রাধা। কাজল, কোথায় গিয়েছিলে? বান্ধবীদের একটা অনুষ্ঠানে। সবকিছুর একটা সীমা আছে। তোমরা বুঝতে পারছো না। বলে গেলে তো পারতে। বললে তোমরা যেতে দিতে না, তাই। তাহলে আজ বিদেশে যেতে চেয়েছিলে কেন? চেয়েছিলাম, কিন্তু এখন আর যাবো না। যাও। আরে কাজলের এই খামখেয়ালি আমার একদম ভালো লাগে না। কি করব বলো, ও তো ছোটবেলা থেকে এরকম। তোমার অতিরিক্ত এরকম হয়েছে, এজন্য তোমাকে একদিন দুর্ভোগ পোহাতে হবে বলে দিলাম। ধরো। হ্যালো, ভাবি কাজল ফিরেছে? হ্যাঁ। কোথায় গিয়েছিল? ওর বান্ধবীদের সঙ্গে কি একটা অনুষ্ঠানে। এই শোনো, আরিফ আসার খবরটি বলো। শুনেন, একটা খুশি খবর আছে। পরশু কিন্তু আরিফ আসছে। তাই? কটায় পৌঁছবে? দুপুর 2টায়। আপনারা কি আমাদের সঙ্গে এয়ারপোর্ট যাবেন? একটু ধরুন। এই শুনছো, পরশু দুপুরের ফ্লাইটে আরিফ আসছে। আমরা এয়ারপোর্ট যাবো কিনা সালমা ভাবি জিজ্ঞেস করছেন। বলে দাও যাবো। হ্যাঁ ভাবি, আমরা যাব। যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Welcome, my son.
মা, কেমন আছো মা? ভালো। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি ভালো আছো? কাজল, এদিকে আয় মা। তোর আরিফ ভাই। আসসালামু আলাইকুম। ও এত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই কেন? চল চল, এবার যাওয়া যায়। চলো। হ্যাঁ মা। তুই আর বিদেশে যাসনি বাবা, এখানে থেকে তোর বাবার ব্যবসাটা দেখ। আমি উরুর তোমার কাজল কালো চোখের মায়া বাধা পড়ে গেছে কাজল। তোমার দেখা পেয়ে এই ধন্য ছাড়া জীবনটা ধন্য হয়ে গেছে। দেশে আসার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আবার লন্ডন ফিরে যাব, কিন্তু না, আমি আর কোথাও যাব না। এছাড়া এই জীবন মূল্যহীন কাজল। তাই তুমি যেখানে থাকবে সারা জীবন আমি সেখানেই থাকবো। কি জাদু করি ওই রূপ দেখে মনটা থাকে না চুপ, যেন হলুদ বরণ পাখি ভ্রমর কালো দুটি আঁখি, রাঙা রাঙা গোলাপি গাল, সারা অঙ্গে মায়া বিচার। আমি পাগল হলাম পাগল হলাম পাগল হলাম রে আজ। তুমি ঝর্ণা ধারা, তুমি সন্ধ্যা তারা, তুমি কৃষ্ণ চূড়া, তুমি পাগল হারা। আমার যা কিছু আমারি, আজ হলো সবই তোমারি। আমার কত কোমল এই বুকে তুমি যে সুখ, সেই সুখে ভরেছি মন। থেকো মনে সারাক্ষণ, আমি পাগল হলাম পাগল হলাম পাগল হলাম রে আজ। তুমি ঝর্ণা ধারা, তুমি সন্ধ্যা তারা, তুমি কৃষ্ণ চূড়া, তুমি পাগল হারা। তুমি যেন গো প্রিয়া পূর্ণিমারি ওই চাঁদ, দেখে দেখে অন্ধ হলাম মেটে না তবু সাদ। তুমি শুধু আশিক আমার ভবেরই বাজারে, রাখবো তোমায় যতন করে হৃদয় মাঝারে। আমি পাগল হলাম পাগল হলাম পাগল হলাম রে আজ। তুমি মায়াবিনী, তুমি মনমোহিনী, তুমি রূপসিনী, তুমি গায়িনী। তুমি হলে প্রাণের প্রদীপ আমার জীবনে, তোমার তরে এলাম আমি মধুরে ভুবনে। তোমারই প্রেম স্বর্গ আমার, চাই না তো কিছু আর। তোমার
হলাম রে আজ। তুমি শোনায় না, তুমি মনোবিনা, তুমি হাসনা হে না, তুমি শিশির কণা। আমার যা কিছু আমারি আজ হলো সবই তোমারি। আমার কত কমলে মনে সারাটি আমি পাগল হলাম, পাগল হলাম, পাগল হলাম রে আজ। তুমি ঝর্ণা ধারা, তুমি সন্ধ্যা তারা, তুমি কৃষ্ণ চূড়া, তুমি পাগল হারা। কি জাদু করি ওই রূপ দেখে মনটা থাকে না চুপ, যেন হলুদ বরণ পাখি, ভ্রমর কালো দুটি আখি, রাঙা রাঙা গোলাপি গাল, সারা অঙ্গে মায়াবী চাল। আমি পাগল হলাম, পাগল হলাম, পাগল হলাম রে আজ। তুমি ঝর্ণা ধারা, তুমি সন্ধ্যা তারা, তুমি কৃষ্ণ চূড়া, তুমি পাগল হারা। কি আমার ছবি এখানে? ওয়ালাইকুম আসসালাম। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব, আমেরিকান বায়ারদের সাথে কথা হয়েছে? জি স্যার, ছোট সাহেব নিজেই কথা বলেছেন। আব্বু, তুমি কি ফাইলটা দেখে সই করেছো? কেন, কি হয়েছে? তোমার উচিত ছিল হিসাবটা একবার চেক করে দেখা। এত গুরুত্বপূর্ণ একটা হিসাব, অথচ এতে কত বড় একটা ভুল রয়ে গেছে। হ্যাঁ, বলিস কি? ম্যানেজার, জি স্যার। আপনি নিজেও বোধহয় ফাইলটা না দেখে সই করে দিয়েছেন। জি মানে ভবিষ্যতে আর কখনো এই ধরনের ভুল আমি বরদাস্ত করব না। এই জন্যই তো বলি, তুই সব বুঝে নিয়ে আমাকে অবসর দে। ম্যানেজার সাহেব, জি স্যার। এখন থেকে সব ফাইল ছোট সাহেবের কাছে পাঠাবে। জি স্যার। আপনি আসুন আমার সঙ্গে। হ্যালো। আরে শোনো, হ্যাঁ বলো। আরে আজ তো আরিফ অফিস রীতিমতো তোলপাড় করে তুলেছে। তাই নাকি? হ্যাঁ, আমার ভুল ধরেছে, ম্যানেজারের ভুল ধরেছে, ওর ভয়ে অফিসে সবাই তটস্থ হয়ে আছে। তাহলে তো ভালোই হলো, এবার তোমার খাটুনি কমলো, এখন বউ নিয়ে ঘুরে বেড়াতে পারবে। তোমারও খাটনি কমানোর ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, রাখি। আর একটা ফোন এসেছে। আচ্ছা। হ্যালো। আজ সকাল সকাল এসো, আমি বাইরে বেরোবো। ফেরার পথে কাজলকে একটু ডাক্তার দেখিয়ে আনবো, দেরি করো না। কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওটা শেষ করে আসবো। হ্যাঁ আচ্ছা। তোর আব্বুকে এত করে বললাম, তারপরেও আসতে পারলো না। কি এক বিদেশি ডেলিগেট এসছে, তাদের নিয়ে ব্যস্ত আছে। আজনার ওনার এনগেজমেন্ট, যদি আমি না যাই তাহলে ও ভীষণ রাগ করবে। কি যে করি। কি ভাবছিস? শিগগিরই খেয়ে নে, তোর ডাক্তার আঙ্কেলের কাছে 9টার মধ্যেই যেতে হবে। আচ্ছা, ডাক্তার আঙ্কেলের কাছে তো কাল গেলেও চলবে, কিন্তু রুনার ওখানে আজ না গেলেই নয়। কি হলো? তুমি একটু বসো, আমি আসছি। ড্রাইভার। জি ম্যাডাম। আমি বাসায় চলে যাব, মামুনিকে বলো উনি যেন চলে যায়। জি আচ্ছা।
আই রিক্সা, চলো। কোথায় যাবেন? এই তো সামনেই। আচ্ছা। কি চান আপনারা? তোমার ইজ্জত বাঁচাতে পেরেছি বোন, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। একটু কষ্ট করে ওঠার চেষ্টা করুন, আপনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। কোনো লাভ হবে না বোন, আমার সময় শেষ হয়ে এসেছে। না, আমি আপনাকে মরতে দেব না। এই টাকাগুলো আমার মায়ের কাছে দিও। ঘরে আমার একটা মা মরা শিশু সন্তান ও আমার মা আছে। ওরা মহাখালীর দক্ষিণ পাড়ার বস্তিতে থাকে। তাদেরকে টাকাগুলো দিও, আর পারলে আমার শিশু সন্তানটিকে একটু দেখো। কাজল, 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 খেতে আয় মা। আমি খাবো না। কেন? কাল রাতেও তো কিছু খাসনি। আমার ভালো লাগছে না। কি হয়েছে? তোর শরীরও তো বেশ গরম গরম লাগছে। আহা, আমার কিচ্ছু হয়নি, তুমি যাও তো। এক গ্লাস দুধ পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিস। ও, আরিফ এসেছে, তোর আব্বুর সঙ্গে কথা বলছে। তা আমি কি করব? ও আচ্ছা, থাক। কাজল, আশ্চর্য আরিফ ভাই, আপনি একজন উচ্চশিক্ষিত বিদেশ ফেরত ভদ্রলোক। কারো ঘরে ঢুকতে হলে তার অনুমতি নিতে হয়। এ কথাও কি আপনাকে বলে দিতে হবে? সরি, আসলে তুমিও একদিন বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকেছিলে, তাই ভাবলাম। একজন পুরুষের ঘরে ঢোকা আর একজন মেয়ের ঘরে ঢোকা নিশ্চয় এক কথা নয়। হ্যাঁ, তা ঠিক। আই এম ভেরি সরি কাজল। আসো মা। কেমন আছো? এই নাও তোমার চকলেট। আসো বাবা, আমার কাছে আসো। মা, এই ছোট বাচ্চাটারে লয়ে কি কইরা বাঁচো? চিন্তা করবেন না, আপনাদের সব খরচ আমি দেব। আপনি দেবেন? হ্যাঁ, যে আমার জন্য জীবন দিল, তার অসহায় মা এবং এই শিশু সন্তানকে আমি দেখবো না তো কে দেখবে? এই টাকাগুলো রাখেন, নিন। আমি মাঝে মাঝে এসে আপনাদের দেখে যাব, আর যদি কোনো অসুবিধা হয় কাউকে দিয়ে আমাকে টেলিফোনে খবর দেবেন। এতে আমার রুমের টেলিফোন নাম্বার লেখা আছে। এই নাও বাবা। আসো আমার কাছে। আগামীকাল সকাল 10টায় আমরা গাজীপুর যাব। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
এভাবে কাজ এগোতে থাকলে আগামী 1 মাসের মধ্যে আমাদের কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে যাবে, তাই না? স্যার এই ব্যাপারে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। ও হ্যাঁ, আপনারা বলেছিলেন একজন ভালো কেয়ারটেকার দেখেছেন, সে কোথায়? একটু বাড়ি গেছে। বাড়িতে গেছে? বলেন কি? হ্যাঁ স্যার, সকাল থেকে এখানেই ছিলেন, হঠাৎ করে ওনার স্ত্রী অসুস্থ হওয়ায় উনি বাড়ি গেছে। আচ্ছা ঠিক আছে। আসসালাম। ওয়ালাইকুম। রফিক না? দুলা ভাই, রফিক তুই এখানে? দুলা ভাই আপনি? স্যার উনি আমাদের নতুন কেয়ারটেকার। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। ওকে স্যার। এটা তোর বিল? হ্যাঁ। বুবু কেমন আছে? খুব একটা ভালো না। চলুন এক্ষুনি দেখতে যাবো। চল চল। জহুরা, দেখো কে এসেছে। রফিক, হ্যাঁ বুবু, আমি তোমার রফিক। এতদিন তুই কোথায় ছিলি, কেমন ছিলি? আমরা তোকে কত খুঁজেছি। আমিও তোমাদের অনেক খুঁজেছি। চৌধুরী বাড়িতে গিয়ে যখন জানতে পারলাম শারমিন মারা গেছে, দেখলাম শারমিনের বাবার কাছে লেখা দুলা ভাইয়ের একটা চিঠি। তারপর তোমাদের অনেক খুঁজেছি বুবু, কোথাও পাইনি। তুমি তুমি কেমন আছো বুবু? এখন আমি ভালো, কিন্তু তুই মালার কথা জানতে চাইলি না যে? মালা? তোমাদের সন্তান হয়েছে? হ্যাঁ আমাদের সন্তান হয়েছে, সবাই তাই জানে, মালাও তাই জানে। শুধু আমি আর তোমার বুবু জানি সে তোমার সন্তান। আমার সন্তান? হ্যাঁ, শারমিন মারা যাওয়ার আগে একটি কন্যা সন্তান জন্ম দিয়ে যায়। শারমিন মারা যাওয়ার আগে বলে যায় আমার এই স্মৃতি ওর বাবার হাতে তুলে দেবেন স্যার, আর আমার এই সন্তানের কথা যেন আমার আব্বাজান জানতে না পারে। দুলা ভাই? হ্যাঁ, শারমিনের কথা রাখার জন্য চৌধুরী সাহেবের লেখার চিঠিতে আমি মালার কথা উল্লেখ করিনি। মালার কথা যাতে চৌধুরী সাহেব জানতে না পারেন সেজন্য প্রথমেই তোমার খোঁজে শহরে আসি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। এদিকে পকেটের টাকা শেষ হয়ে যায়, চাকরি খুঁজলাম, কেউ একটা ভালো চাকরি দিল না। পরে একজন লোক তার ফার্মে দেখাশোনা করার জন্য এই গাজীপুরে পাঠায়। সে থেকে আমরা এখানেই আছি। বুবু, ও কোথায়? মালার কথা বলছিস? ও টিউশনি করতে গেছে। কি? আমি বারণ করেছিলাম, কিন্তু শোনে না। আমার অভাব থেকে হয়তো ও টিউশনি করে, কিন্তু আজ ওর আসল বাবাকে পাওয়ার পর আর ওর টিউশনি করার দরকার হবে না। তোমার হাতে ওকে তুলে দিয়ে বুক ভরে শান্তি নিঃশ্বাস দেবো। রফিক, রফিক তুই এখন কোথায় থাকিস? কে তোর দেখাশোনা করে? নাহার এবং কাজল জানে না আমি আগে একটা বিয়ে করেছিলাম। শুধু তাই নয়, সে ঘরে আমার একটি কন্যা সন্তান আছে। ওরা কি সহজে মালাকে মেনে নেবে? যদি না নেয়, যদি সংসারে অশান্তি হয়? কি ভাবছিস? বাবু, আমার একটা অনুরোধ রাখবে? কি? এই মুহূর্তে মালার কাছে আমার আসল পরিচয় দিও না। কেন? শারমিনের মৃত্যুর খবর জানার পর এক আকস্মিক ঘটনায় আমি আবার বিয়ে করি। আমি যার অফিসে চাকরি করতাম তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন। মৃত্যুর সময় তার একমাত্র মেয়েকে আমার হাতে তুলে দিয়ে যান। এই ঘরে আমার আরেকটি মেয়ে আছে। আমি কখনো তাদের বলার সুযোগ পাইনি যে আমি আগেও একটা বিয়ে করেছিলাম। আজ যদি ওরা জানতে পারে, যদি সহজভাবে মেনে না নেয়, যদি সংসারে অশান্তি ঘটে, তাই বলে কি তুমি তোমার সন্তানকে গ্রহণ করবে না? করব, কিন্তু
আমাকে আর একটু সময় দিন। না, বাবু, তোর দুলা ভাই মালাকে স্কুলে ভর্তি করানোর সময় পিতার নামের জায়গায় তোর নাম লিখে দেয়। পরে যখন তোকে আর খুঁজে পাচ্ছিলাম না, অথচ মালা এদিকে বড় হয়ে উঠছে এবং আমাদের বাবা মা হিসেবে জানতে শুরু করেছে, তখন ওর মনে যাতে কোনো রকম সন্দেহ না জাগে সেই জন্য তোর দুলা ভাই নিজের নামটা মুছে ফেলে তোর নাম ধারণ করে। সবাই এখন ওনাকে রফিকুল ইসলাম নামে জানে। দুলা ভাই, আমি কোনোদিন আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না। হাজারবার জন্ম নিয়ে আমার গায়ের চামড়া দিয়ে আপনাদের পায়ের জুতো বানিয়ে দিল না। তারপরও তোমাদেরকে আমি শেষবারের মতো অনুরোধ করছি বাবু, এখন ওর কাছে আমার আসল পরিচয় দিও না, একটু সময় আমাকে দাও। মা, 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 কে উনি? ঠিক ওর মায়ের মতো হয়েছে। আয় মা। দুলা ভাই, মা, তোমরা উনি 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 তোর মামা। মামা? হ্যাঁ, মামা। যা সালাম কর। বেঁচে থাকো মা, সুখী হও। জানিস তোর বাবা যে নতুন কোম্পানিতে চাকরি পেয়েছে, সেই কোম্পানির মালিক তোর মামা। ও, তা মা, তুমি কতদূর লেখাপড়া করেছো? গত বছর বিয়ে পাশ করেছি। খুব ভালো কথা, কিন্তু মা, এমএ পাশ করলে ভালো হতো না? আমার ইচ্ছে ছিল, কিন্তু এখানে তো সে সুযোগ নেই। আমি তো আছি মা, তুমি আমার বাসায় থেকে পড়বে। তোমার একটা বোন আছে, তোমাকে পেলেও ভীষণ খুশি হবে। না, আমি আমি বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। ইয়ে, তোমাকে তো আজই যেতে বলছি না, তুমি একটু ভাবো, আমি কাল আবার আসবো। দুলাভাই, আমি তাহলে আজ যাই। আসি মা। রফিক, তুমি কোনো চিন্তা করো না, আমরা ওকে রাজি করাবো। দুলাভাই, আমি কালই ওকে নিয়ে যেতে চাই। তুই কাল আসিস, আমরা ওকে রাজি করাবো। আচ্ছা, আসিস। চলো। কি হয়েছে? গাজীপুর থেকে ফেরার পর তোমাকে খুব অস্থির লাগছে। হ্যাঁ, আজ আমার জীবনে একটি বিরাট ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? 22 বছর পর আমি আমার হারিয়ে যাওয়া বোন আর দুলাভাইকে খুঁজে পেয়েছি। বলো কি? ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমি এতিম হয়ে গিয়েছিলাম। ওনারাই আমাকে লেখাপড়া শিখিয়েছে। তুমি ওনাদের নিয়ে এলে না কেন? আনতে চেয়েছিলাম, তারা আসেনি। জানো, ওদের একটা মেয়ে আছে, বিয়ে পাশ করেছে। আমার ইচ্ছা ও ঢাকায় থেকে এমএ পড়ুক। ওকে যদি বাড়িতে নিয়ে আসি, তোমার কি কোনো অসুবিধা হবে? কিসের অসুবিধা? শোনো, তুমি কালই ওকে নিয়ে আসবে, না হয় আমাকে নিয়ে চলো, আমি ওকে নিয়ে আসবো। কোনো চিন্তা করবি না, যখন
যখনই মন খারাপ করবে সোজা তোর মামার গাড়ি নিয়ে চলে আসবি। হ্যাঁ, ফ্যাক্টরির কাজে আমাকে তো এখন যেতেই হবে রফিকের কাছে। মাঝে মাঝে তোর মাকেও নিয়ে যাবো। হ্যাঁ, চলো মা। আসি মা, আসি বাবা। এসো। আসি। আচ্ছা। কাঁদছো কেন? মালাকে ছাড়া আমি কি করে থাকবো? মনটাকে শক্ত করো। 22টি বছর তো রফিককে খুঁজেছো, মালাকে ওর হাতে তুলে দেওয়ার জন্যে। আজ তো তোমার খুশি হবার দিন। শারমিনকে দেওয়া কথা রাখতে পেরেছো। সবই তো বুঝি, কিন্তু মন তো মানে না গো। এখন মনে হচ্ছে রঘুকের সঙ্গে দেখা না হলে ভালো হতো। এসো মা, এসো। কাজল, কাজল দেখ কে এসেছে। কে? তোর বোন। বোন? হ্যাঁ, তোর ফুপুর মেয়ে। ও, এখন থেকে ও এখানেই থাকবে। তাই? খুব ভালো হবে। ইয়ে, ওর জন্য একটা রুম ঠিক করে দাও। কি বলো আব্বু? ও আমার ঘরে থাকবে, আমরা একসাথে যাও। ঘুমাবো, গল্প করব। চলো এসো না। এই হলো আমার ঘর, খুব সুন্দর। বসো। আচ্ছা, তোমার নামটা কিন্তু জানা হলো না। মালা। মালা, চমৎকার নাম। কিন্তু একটা ব্যাপার আছে। কি? কারো গলায় না পড়লে মালার আসল সৌন্দর্য বোঝা যায় না। তাই? হ্যাঁ, তুমি দেখো, তোমাকে আমি এমন একজনের গলায় পরাবো যার গলায় তুমি দারুণ ভাবে শোভা পাবে। তোমার নামটাও কিন্তু সুন্দর। হ্যাঁ, তুমি আমার নাম জানো? কাজল। চমৎকার নাম, কিন্তু একটা ব্যাপার আছে। কি? কারো চোখে না পড়লে কাজলের আসল মর্ম বোঝা যায় না। তাই? দেখো, তুমি এমন একজনের চোখে থাকবে যে সারা জীবন তোমাকে মনে রাখবে। বাহ, এই না হলে আমার বোন। তুমি দেখছি সুন্দর করে কথা বলতে পারো। ও, হ্যাঁ, আমি এখন আমার বোনকে নিয়ে, তো আপনি যেই হন না কেন এখন আমি কথা বলতে পারবো না, সরি। এটা আবার করতে গেল। মা, উনি? উনি? উনি তোর মামা। মামা? শারমিন, তুমি চলে গেছো, আমার জন্য রেখে গেছো একটা সন্তান। কিন্তু আজ আমি এমন এক পরিস্থিতির মধ্যে আছি যে পিতা হয়ে মালাকে আমি বলতে পারছি না আমি তোর বাবা, তুই আমার মেয়ে। এই কষ্ট, এই যন্ত্রণা আমি কি করে সহ্য? বাবা, মালা। মামা,
কাজল কোথায়? মামির কাছে। এখানে এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তোমার? না মামা। আমি তোর কাছে মিথ্যে পরিচয় দিয়েছি, আমাকে ক্ষমা করিস মা। মামা কিছু ভাবছেন? ইয়ে না, মানে তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে, কোনো দ্বিধা করবে না মা। জি। আর কাল তোমার মামি আর কাজলকে সঙ্গে নিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা। হাসি মা। জি। সোমবার থেকে মালার ক্লাস শুরু হচ্ছে। আমার গাড়ি ওকে ভার্সিটিতে পৌঁছে দেবে এবং নিয়ে আসবে। কেন? আমার গাড়িতে করে আমরা একসাথে যাব? আরে প্রতিদিন তো তোদের ক্লাস একসাথে শুরু বা শেষ হবে না, তাছাড়া তোর যদি অসুবিধা হয়। তুমি কি যে বলো না আব্বু, ক্লাস যখনই শুরু হোক দুজনেই আমরা একসাথে যাব। কাজল ঠিকই বলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আরিফ, এসো এসো এসো, বসো বসো। আরে আমাদের দুই মেয়েকে নিয়ে। থামলে কেন? মালা তো আমাদেরই মেয়ে। আরিফ, ওর নাম মালা, আমাদের আরেক মেয়ে, তোমার আঙ্কেলের ভাগ্নি। আর ও হচ্ছে আরিফ, তোমার মামার বন্ধুর ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো এসো না। জানো নাও দিয়ে নিচ্ছি। তা আরিফ, তোমার কাজ কাম কেমন চলছে? ভালো। আরে এসো না। কি করছো? মজা দেখাবো। জানি না। দাঁড়াও দাঁড়াও। কি খুঁজছো? দেখোই না। আজ তোমাকে একটা খেলা দেখাবো। কি খেলা? আরে দেখোই না। মান্নান প্রায় ফোন করে তোমার কাজের প্রশংসা করে। তুমি জয়েন করার পর তোমাদের ব্যবসায় প্রচুর লাভ হচ্ছে। কই মা, বস। না আব্বু, আমি বরং এখানেই দাঁড়াই। ইয়ে আঙ্কেল, আপনার টেক্সটাইল মিলের খবর কি? কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের দিকে, আরো মাসখানেক লাগবে। আর তুমিও চলো না, একদিন দেখে আসবে। যাব। আমার জামা ধরে আছে। যাবো কি? চলো না, আগামী শুক্রবার আমরা সবাই মিলে যাই। ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন তখন যাব। আঙ্কেল আন্টির সামনে এইভাবে জামা ধরে টানছে, কিন্তু কাজল যেতে পারবে কিনা জিজ্ঞেস করো। কাজলটা আবার কোথায় গেল? কাজল, 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 কাজল পিছনে নেই, তাহলে জামা ধরে টানছে কে? কি ব্যাপার, তুমি এমন করছো কেন? না না, কিছু না। কি ব্যাপার? কি হলো? আরে কি বাবা, কোথাও লাগেনি তো? কিছু হয়নি। চলো কাজল। ভদ্রলোককে এভাবে নাজেহাল করাটা কি ঠিক হলো? 100 বার ঠিক হয়েছে। যেরকম মানুষ সেই রকম শিক্ষা দিয়ে দিয়েছি। তোরে আমি খুব ভালোবাসি, তোর সারা বাসক না শোনা। সাইডাতে কেউ দেখে ফেলায় বাড়িতে কেউ নাই, এই ফাঁকে তোর একটু আদর করি শোনা। আমি ওকে দেখে নেব। আইছে ভাইজান দেখে বলাইছে। এখন কি হইব? ভাইজান, আপনি আমার মাফ করে দেন। কি করছিস? আমার মাফ করে দেন। ছাড় বলছি,
চুপ, ছাড়ুন না। আপনি আমার মাফ না করলে এইভাবে কোনোদিনও ছাড়ুন না, কিছুতেই ছাড়ুন না। শেষবারের মতো মাফ করে দেন ভাইজান, আমি আর জীবনে এই কাজ করবো না ভাইজান। আমি পড়ে মরছি আমার দুঃখের আগুনে, আর ও আসছে বাপ চাইতে। আমার মাফ করে দেন ভাইজান, ভাইজান, ভালো ভাইজান। জি আব্বু, কি হয়েছে? কোনো অ্যাক্সিডেন্ট? না, ও, কাল জাপানি ডেলিগেটদের সাথে যে মিটিং আছে সে কথা মনে আছে তো? জি। গুড, আমি তোমাকে সে কথাই বলতে এসেছিলাম। চলি। আচ্ছা। ও কাজল, তুমি কাঁদছো? কই না তো। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কিসের অসুবিধা? যা ভাবিনি তাই পেয়েছি। আমার জীবনটা সীমাবদ্ধ ছিল বাবা আর মায়ের মধ্যে। এখানে মামা আছে, মামি আছে, আর তোমার মতো বোন আছে। আমার আমার খুবই ভালো লাগছে। তাহলে কি ফুপা ফুপির কথা মনে পড়ছে? চলো কালই আমরা তোমাদের বাড়িতে বেড়াতে যাব। আচ্ছা নিন। বাবা! মালা, আরে মামা, মালা তুই? বাবা দেখো কাদের নিয়ে এসেছি। আসুন আসুন। মা, ইনি হলেন মামি আর এ হলো কাজল। খুব খুশি হয়েছে আপনারা এসেছেন। বুবু, আমাকে তুমি করে বলবেন। বাহ, বেশ মিষ্টি মেয়ে তো তোমার। আপনার মালাও খুব মিষ্টি। হ্যালো। এই আপু, চলো আমরা দুজনে এখন গ্রাম দেখে আসি। মা, আমি কাজলকে গ্রাম দেখাতে নিয়ে গেলাম। তোমরা কথা বলো। চলো কাজল। বসো। আসুন। মালা। জি মামি। এসো, চা খাবে? আসছি। বসো। আরে আরিফ, এসো এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার তো দেখাই পাওয়া যায় না। হ্যাঁ, কি ব্যাপার? খালাম্মাকে একেবারে ভুলেই গেলে? অফিসে প্রচন্ড কাজের চাপ, তাই আসা হয় না। খালাম্মা নাকি বাসায় ফোন করেছিলেন, তাই কাজ ফেলে চলে এলাম। তোমার মা কেমন আছেন? জি ভালো। এই একটা দেখিস, মরে না যেন। আরেকটা। ওই তো। আরে চলে গেল। এই যে। আরে আরে, তেলাপোকা নিয়ে কি করছো? কোনো প্রশ্ন নয়, চুপচাপ দেখে যাও। নে এই খামে ঢুকা। আপা দেখিস, চাপ দিয়ে মেরে ফেলিস না। নড়াচড়া করো না লক্ষ্মী সোনা। তোমার জীবনটা আজ সার্থক হতে যাচ্ছে তেলাপোকা ভাই। আসো। আজ যাই খালাম্মা। বসো, খেয়ে যেও। আজ নয়, আরেকদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এক্সকিউজ মি। আপনি কি এখনই চলে যাবেন?
হ্যাঁ। ও খুব জরুরি কাজ বুঝি? না মানে বাসায় একটু কাজ। বাসা চেক করবে। ভাইজান পাগল হয়ে গেছে। বলিস কি? হ্যাঁ। কোথায়? উনার রুমে। চল দেখি। আরে বাবা রে, তুই সত্যি পাগল হয়ে গেছিস? তুই আপুকে মারলি? মা তুমি চুপ করো, সত্যি বলছি আমি দেখিনি। কুদ্দুস জলদি বড় আপনি আয়। বলছিলাম না পাগল হয়ে গেছে। তুমি আমাকে যথেষ্ট অপমান করেছো। আমি আর তোমার দিকে ফিরেও তাকাবো না। তোমার কোনো চিহ্ন আমার কাছে রাখবো না। নাও নে ধর। এই দেখো। আরে কোথায় যাচ্ছ? আরে দেখো না কি করি। না বারবার লোকটাকে কেন অপমান করো বলো তো? হয়তো নার্ভাস কেন, বোকা কেন? ওকে বোকা বানাতে আমার মজা লাগে। শোনা না কিছু না। কাল আমার জন্মদিন, নিন। সত্যি সত্যি আসবেন কিন্তু। কই নিন। Happy birthday to you, happy birthday to you. থ্যাংক ইউ আপু। ভালো আপুকে দাও। এই আইলু না শো। আরে কি খবর? তোকে যে বলেছিলাম তাই কর। যা ঠিক আছে। সুধী মণ্ডলী, আজ কাজলের জন্মদিন। এই দিনটিকে আনন্দে ভরে তুলতে আমি জনাব আরিফকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করছি। এটা নিশ্চয়ই ওর চাল। আমাকে অপমান করতে চাইছে। দেখাচ্ছি মজা। সুধী মণ্ডলী, আমাকে গান গাইতে বলা হয়েছে, কিন্তু আমার গান আজ আপনাদের আনন্দ দিতে পারবে না। যার গান আপনাদের আনন্দ দিতে পারবে এমন একজন মানুষ এখানে আছেন। আজ যার জন্মদিন তিনি তার অতি প্রিয়জন, আর তিনি হলেন মিস মালা। মালাপুকে অপমান করে আমার উপর প্রতিশোধ দিতে চাইছে। আমি তাকে গান গাইবার জন্য বিনীত অনুরোধ করছি।
জন্মদিন। সাগরের মতো হৃদয় তোমার, আকাশের মতো সাগরের মতো হৃদয় তোমার, আকাশের মতো সুখের জোয়ারে তুমি যাও গো ভেসে, ভরসার নদীর মতো, ভরসার নদীর মতো। তোমার জন্মদিন, তোমার জন্মদিন, হাজার বছর যেন হয় আনন্দ হাসি গান সুর ছন্দ, তোমার সঙ্গে যেন হয় তোমার জন্মদিন। সূর্যের মতো তুমি যুগে যুগে এ ভুবন আলোয় ভরা, সূর্যের মতো তুমি যুগে যুগে এ ভুবন আলোয় ভরা, ফাগুন হাওয়ার মতো সবার প্রাণে ফুলের সুবাস ছড়াও, ফুলের সুবাস ছড়াও। তোমার জন্মদিন, তোমার জন্মদিন, হাজার বছর যেন হয় আনন্দ হাসি গান সুর ছন্দ, তোমার সঙ্গে যেন রয় তোমার জন্মদিন। কি হলো, ঘুমাবে না? ঘুম? তুমি কি মনে করো এর একটা প্রতিশোধ না না পর্যন্ত আমার ঘুম আসবে? তুমি অনর্থক রাগ করছো। কি বললে? আমি অনর্থক রাগ করছি? ওর মতো একটা ছেলে তোমাকে অপমান করতে চাইলো আর তুমি বলছো বাবা বাবা বাবা। অপমান করতে পারেনি তো? পারেনি তুমি গান জানো বলে, কিন্তু ও জানতো না যে তুমি গান গাইতে পারো। আমি নিজেও জানতাম না। ওর এত বড় সাহস, আমার উপর রাগ করে ও তোমাকে অপমান করতে চায়। তুমি বারবার ওনাকে যেভাবে অপদস্থ করছো তাতে তো উনি একটু রাগ করতেই পারেন। তোমার তো দরদ দেখাতে হবে না। ও অপরাধ করেছে, ওর শাস্তি ওকে পেতেই হবে, ব্যাস। সামনে মতো গাড়ি থামো থামো। 11:47 আরিফ, হ্যাঁ কাজলের আমার ফোন করেছিল, অফিসে যাওয়ার সময় তোকে একবার দেখা করে যেতে বলেছে। ঠিক আছে। আচ্ছা। কি হলো?
ভার্সিটিতে যাবে না? আমার ভাল লাগছে না, তুমি যাও। কি হয়েছে? গায়ে জ্বর মনে হচ্ছে? না, ও কিছু না। তোমার কিন্তু ডক্টরের কাছে যাওয়া উচিত। মাঝে মাঝে দেখি তোমার গা গরম। একটু পরেই আবার ঠিক হয়ে যাবে। তুমি যাও তো, তোমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি রেস্ট নাও। চলি। বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনুন, খালাম্মা কোথায়? উপরে আছে, আপনি যান। কে এলো রে? আরে ভাই। পেয়েছি, এদিকে শোন। কাউকে বলবি না। আচ্ছা আপা। এখানে তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মাকে ছেড়ে তুমি বিদেশ যাবে কেন? আপনি মামনি, তোমার কি আমার দিকে কোনো খেয়াল আছে? নাস্তা ঠিক মতো খেলাম কি খেলাম না একবারও জিজ্ঞেস করলে না। অন্যদিন নিয়েই তুমি সবসময় ব্যস্ত থাকো। কাজল, আন্টি আমি উঠি। সে কি নাস্তা করে যাও? না, তোমার জন্য নাস্তা আনতে পাঠিয়েছি। আমার অফিসে কাজ আছে, আর তাছাড়া আমি বাসা থেকে নাস্তা করে এসেছি। আসি। মাঝে মাঝে তুই এমন করিস কেন কাজল? আমি আবার কি করলাম? কি হয়েছে ভাবি? কি হয়েছে ওর? সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। মান্নান, কি অবস্থা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আপু, একটু শান্ত হও মান্নান, শান্ত হও। কি অবস্থা ডাক্তার সাহেব? অনেকগুলো কাজ ঢুকেছিল, সবগুলি বের করা সম্ভব হয়েছে। অল্পের জন্য কিডনি সেভ হয়েছে। বাঁ পা বেশ বড় একটা চোট লেগেছে। আল্লাহকে ডাকুন, হয়তো বড় একটা বিপদ থেকে রক্ষা পেলেন। অনেকগুলো কাজ ঢুকেছিল, সবগুলি বের করা সম্ভব হয়েছে। অল্পের জন্য কিডনি সেভ হয়েছে। বাঁ পা বেশ বড় একটা চোট লেগেছে। আল্লাহকে ডাকুন, হয়তো বড় একটা বিপদ থেকে রক্ষা পেলেন। আমি কি করলাম? আপনি এখানে এত রাতে কি চান? ঘুম ভেঙে গেলে রোগীর প্রবলেম হবে তো। সরি। কাজল। আশ্চর্য আরিফ ভাই, আপনি একজন উচ্চশিক্ষিত বিদেশ ফেরত ভদ্রলোক। কারো ঘরে ঢুকতে হলে তার অনুমতি নিতে হয়। এ কথাও কি আপনাকে বলে দিতে হবে? সরি।
হারিয়ে ফেলেছি এ কেমন সুখেরই অসুখ ভুলতে গেলেও ভুলতে পারি না ব্যথা ভরা সেই মুখ নিজেকে কি করে রাখবো ধরে মনে তো বাধা রইল এতদিনে বুঝলাম দুঃখ না পেলে ভালোবাসায় হয় না ভালোবাসায় হয় না কাউকে পড়াতে নিজে পড়ে মরছি এ জ্বালা তো সয় না এ জ্বালা তো কাজল আর না মা, আর একটু খা বাবা। আর খেতে ইচ্ছে করছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো মা এসো। এসো। কেমন আছেন? ভালো। আম্মা চলেন যাই, আবার আছে ভাইজানের কোনো অসুবিধা হইব না। আমরা বাসার কাজ চাই আবার আসবো না। হ্যাঁ খালাম্মা, আপনারা বাসা থেকে ঘুরে আসুন, ততক্ষণ আমরা থাকি। না মা, তুমি যেও না। ভাইজান কোনো অসুবিধা নাই, অবস্থা আর আগের মতন নাই। মালার কাজল থাকলো, বাসার সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে, একটু গুছিয়ে রেখে আবার আসবো বাবা। তোমরা বসো মা। জি খালাম্মা। কই চল। জি আসি ভাইজান। বসুন। আমি আর বসবো না, আজ আমার একটা টিউটোরিয়াল পরীক্ষা আছে, কাজল থাকলো, ওই আপনাকে দেখবে। কাজল আমি আসি। I am sorry. I am sorry. আম্মা দেখেন কারা আসছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন আসেন। আরে ভাবি, আরিফকে দেখতে এলাম, কেমন আছে ও? ভালো। আপনারা কেমন আছেন? ভালো। আরিফ কোথায় ভাবি? ও একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আসুন। আচ্ছা। আরে কাজল এসো, তুমি যাও, আমি আসছি।
রাগ করে ছবিটা উল্টে রেখেছে, পাগল। কথা দিচ্ছি, আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না, কোনোদিন না। কারো ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হয়, এই কথা বলে দিতে হবে। ঠিক আছে, যেদিন অনুমতি নিতে পারবো সেদিনই আসবো। কাজল, কি মালাপু, মালাপু দাঁড়াও, দাঁড়াও। হ্যালো, ফোন করলে না কেন? ভাবলাম প্রতিদিন তো আমিই করি, দেখি আজ তুমি করো কিনা। তাই? তা তুমি এখনো ঘুমাওনি কেন? জেগে জেগে তোমার ফোনের অপেক্ষা করছিলাম। তা তুমি যখন ফোন করলেই না, তখন তো আমাকেই করতে হলো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই না? এমন একটি সুন্দর সময়ে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। সত্যি? সত্যি। যে জীবনে তুমি ছিলে না, সে জীবন জীবন্ত নয়। তোমাকে কাছে পেয়ে আজ শুধু তাই মনে হয়। যে জীবনে তুমি ছিলে না,
তাই মনে হয় যে জীবনে তুমি ছিলে না এসে ভালোবেসে দিলে এক নতুন জীবন তোমারই বুকের পরে হয় যেন আমার মরণ তুমি এসে ভালোবেসে দিলে এক নতুন জীবন তোমারই বুকের পরে যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন্ত নয় তোমাকে কাছে পেয়ে আজ শুধু তাই মনে হয় যে জীবনে তুমি ছিলে না চিরদিনই আমার এই হৃদয় নিয়ে প্রেমের বাঁধন তুমি যেও না কবু ছেড়ে তুমি থেকো চিরদিনই আমার এই হৃদয় নিয়ে প্রেমের বাঁধন তুমি যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন্ত নয় তোমাকে কাছে পেয়ে আজ শুধু তাই মনে হয় যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন্ত নয় তোমারই কাছে সে আজ শুধু তাই মনে হয় যে জীবনে তুমি ছিলে না মান্নান আজ অফিসে এসেছিল। ওরা যত তাড়াতাড়ি সম্ভব কাজলকে বউ করে ঘরে নিতে চায়। ভাবিও আমাকে ফোন করেছিল, কিন্তু কিন্তু কি? কাজলের বিয়ে দিয়ে কি করে? মালাও তো আমাদের মেয়ের মতো, বয়সও কাজলের বড়, ওর বিয়ে না দিয়ে। কথাটা আমিও ভাবছি না হার, কিন্তু মামা, আমি লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তার আগে আমি বিয়ে করতে চাই না, তাই বলছিলাম কাজলের বিয়ে দিয়ে দিন। কিন্তু মালা, তুমি বড়, তোমাকে রেখে কাজলের বিয়ে দেই কি করে বলো? মামি, আমার জন্য চিন্তা করবেন না, আপনারা বরং কাজলের বিয়ের ব্যবস্থা করুন। কাজল, আয়, আমরা একটু বাসা থেকে ঘুরে আসি। বর আসার আগে আমরা চলে আসবো, এসে তোকে বউ সাজাবো, কেমন? আচ্ছা ঠিক আছে। এই কে, চল। আসি না কাজল? হ্যাঁ। তোমাকে আজ খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ তোমাকে দেখি। যাই দেখে আসি মামি কি করছেন, আর তোমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসি। তাড়াতাড়ি এসো কিন্তু। কাজলের বিয়েটা ভালো ভালো হয়ে গেলে মালাকেও একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, কি বলেন বুবু?
তোমরা যা ভালো মনে করো তাই হবে। মালা, কাজল কি করছে? রুমেই আছে। হ্যালো, কাজল আপা, মাসুমের অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে? আপনি শিগগির আসেন, মনে হয় বউ বাঁচবো না। আমি এক্ষুনি আসছি। আসুন আসুন আসুন, বসুন। কি হচ্ছে? কি হচ্ছে? ওর গা জ্বরে পুড়ে যাইতেছে, আমি এখন কি করব? দিচ্ছি অনেক জ্বর, এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। এসো বাবা, এসো, আসুন। কাজল, কাজল গেল কোথায়? এই শোন, জি, কাজলকে দেখেছিস? না তো, দেখি নাই। বুবু, এবার কিন্তু আপনারা কয়েকদিন এখানে থেকে যাবেন। বাড়ি একেবারেই খালি, পরে এসে বেড়াবো। মামি, মামি, কাজলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? আমি সারা বাড়ি খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। সে কি? আমি যাই, ফোন করে দেখি ওর কোনো বান্ধবীর বাসায় গিয়েছে কিনা। এই রহিমা, তোর খালুকে জলদি ভেতরে আসতে বল। যা। খালু যান, কাজল আপারে পাওয়া যাচ্ছে না, আপনার ভিতরে যাইতে কইছি। এসো মান্নান। ব্যাপারটা কি? কি হয়েছে? কাজলকে কোথাও পাওয়া যাচ্ছে না। মানে? সারা বাড়ি খোঁজা হয়েছে, ও কোথাও নেই, কাউকে কিছু বলেও যায়নি। মালা কোথায়? ও কাজলের বান্ধবীদের বাসায় ফোন করছে, কারো বাসায় গিয়েছে কিনা। লোনা, তোমাদের ওখানে কাজল গিয়েছে? যায়নি? এখন এখন আমি কি করব মান্নান? বাড়ি ভর্তি এতগুলো মেহমান, মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আপনারা অস্থির হবেন না, ও কোথাও গেলে নিশ্চয়ই ফিরে আসবে। না, ও আজ আর ফিরে আসবে না। মানে? আসলে ও আমাকে ভালোবাসেনি, আমি ওর জন্য মরতে বসেছিলাম বলেই ও আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। আর আজকের ঘটনাটা তার সাজানো নাটক, আমাকে চূড়ান্ত ভাবে অপমান করার একটা কৌশল। রফিক, তুমি আমার বন্ধু, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। এই অপমানের পর আমাদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। আরে চলো। না বাবা, আমি এই বাড়ি থেকে খালি হাতে ফেরত যাব না। মানে? ওনাদের কারো কোনো আপত্তি না থাকলে আমি আমি মালাকে বিয়ে করতে চাই। অসম্ভব, এ হতে পারে না। তাই যদি না হয় তাহলে বুঝবো আপনিও চান না পৃথিবীর মানুষকে আমি আমার এই মুখ দেখাই। আরিফ যা বলেছে তাই হবে। আসলে মালাই ওর যোগ্য। কাজলের মতো একটা কাণ্ড জ্ঞানহীন মেয়ে আরিফের বউ হবার যোগ্য নয়। মান্নান ভাই, আপনি আপত্তি করবেন না? আমি বলছি, মালার সাথে আরিফের বিয়ে হলে ওরা দুজনেই সুখী হবে। দোলা ভাই, আপনি কি বলেন? রফিক যা ভালো করে তাই হবে। কিন্তু মালা রাজি হবে কিনা একবার ভেবে দেখেছো? সে দায়িত্ব আমার। আমি মালার কাছে গেলাম, তোমরা বিয়ের আয়োজন করো। হ্যালো সুমাইয়া, কাজল এসেছে? আসেনি। মামি, কোথাও কাজলকে পাচ্ছি না। ওর পরিচিত সব নাম্বারে ফোন করেছি। ওকে এখন খুঁজে লাভ নেই মালা। মামি, ও আরিফকে অপমান করার জন্যই এমন করেছে। তা কি করে হয়? মালা, আমার একটা কথা রাখবি মা? কি কথা? তুই আরিফকে বিয়ে কর। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি মা, আরিফ নিজে তোকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। অসম্ভব। আমি কথা দিয়ে ফেলেছি মা। না মামি, না। এ আপনি কি করেছেন? কথা আপনি ফিরিয়ে নিন। এ হতে পারে না, কিছুতেই না। যদি তুই রাজি না হোস, যদি আমার বাবার তোর এই বাড়ি থেকে বর এসে কোণে না পেয়ে ফেরত চায়, তাহলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। না, আমি তোর পায়ে পড়ি। আপনি জেদের বসে প্রতিশোধ নেবার জন্য
এমন একজনের বিরুদ্ধে আমাকে দাবার গুটির মতো ব্যবহার করলেন, সে কিনা আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। সে আমাকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না, সে আমাকে ছাড়া খেতে পারে না, ঘুমোতে পারে না। জেদ বা প্রতিশোধ নয়। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে অপমানের জ্বালায় ক্ষত বিক্ষত একটি হৃদয় সামান্য সান্ত্বনা পাবার জন্য কতটা ব্যাকুল হতে পারে। একজন যন্ত্রণাকাতর অসহায় মানুষ কিছুটা সহানুভূতি, কিছুটা ভালোবাসা পাবার জন্য কতটা অস্থির হতে পারে। সে আমাকে মায়ের পেটের বোনের চেয়েও বেশি আপন ভাবে, তার কাছে আজ আমি বেঈমান বিশ্বাসঘাতিনী হলাম। শুধু তাই নয়, সে সারা জীবন মনে করবে আমি সুযোগ পেয়ে তার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিলাম। এই কষ্ট, এই যন্ত্রণার কথা আমি কাকে বোঝাবো, কিভাবে বোঝাবো? মালা, ভুল যদি হয়েও থাকে তবু এখন তুমি আমার স্ত্রী। আমি তোমাকেই ভালোবাসবো। পেছনের সব কথা ভুলে গিয়ে তোমাকে নিয়ে আমার স্বপ্নের সংসার গড়ে তুলবো। আমি তা পারবো না। কাগজে কলমে আপনি আমাকে বিয়ে করলো, আমি মন থেকে কোনোদিনই আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। আমি হাত জোর করে মিনতি করছি, আমাকে আমাকে মুক্তি দিন। অসম্ভব! এ তুমি কি বলছো মালা? আমি ঠিকই বলছি। কাজল মনে প্রাণে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিল। তার স্বপ্নের বাসরকে সার্থক করে তোলার জন্য সে সম্পূর্ণ তৈরি হয়েছিল। কিন্তু বিয়েটা তো ছেলে খেলা নয়। মানুষের জীবনে বিয়ের পরম আনন্দের মুহূর্ত একবারই আসে। সেই মুহূর্তটিকে সে মনের মাধুরী আর মেয়েদের রং দিয়ে চিরস্মরণীয় করে রাখতে চায়। তার সারা জীবনের স্বপ্ন সাধকে সে পূর্ণ করতে চায়। আমিও তো তাই চেয়েছিলাম, কিন্তু কি আমার অপরাধ? কেন কাজল আমার সমস্ত স্বপ্ন সাধকে ভেঙে চুরমার করে দিল? কেন আমার জীবনটাকে যন্ত্রণার আগুনে দগ্ধ করলো? আমি জানি না, কিচ্ছু জানি না। আমাকে একটু একা থাকতে দিন, একা থাকতে দিন। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে মনে রেখো, স্ত্রী হিসাবে যখন তোমাকে গ্রহণ করেছি তখন কোনো দিনই তোমাকে ত্যাগ করবো না। হ্যাঁ। আল্লাহ, তুমি কেন আমাকে এত বড় শাস্তি দিলে? কেন কেন কেন? এই যে, হ্যাঁ, দেখি তো। বাহ 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 বাহ। হ্যাঁ, দেখি দেখি দেখি। না 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 না, হ্যাঁ, কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। না না, কাঁদে না, কাঁদে না। না, ভয়ের কিছু নেই। ও এখন সম্পূর্ণ সুস্থ। ওকে এখন বাসায় নিয়ে যেতে পারবে। আচ্ছা, চলো। হ্যাঁ, থ্যাঙ্কস। এসো বাবা। বাবা, আজ আমরা বাড়ি যাব, আর কোনো চিন্তা নেই। দাও। আব্বু, আমি খুব ক্লান্ত। লজ্জা করে না তোর? মামুনি, বেরিয়ে যা বাড়ি থেকে। মামুনি, যে ঘটনা তুই ঘটিয়েছিস তারপর তোর মুখ আমি আর এই বাড়িতে দেখতে চাই না। যা, বেরিয়ে যা। কাজল, কাজল মা, শোন। তুই? হ্যাঁ, তুই এখন যা ভাই। তোকে দেখলে আব্বু আম্মু আমার উপরে রাগ করবে। কালকের ঘটনায় সবাই খুব ক্ষেপে আছে। কাজল, বিনা, তোর ঘরে চল, আমি খুব ক্লান্ত। দেখ কাজল, কালকের ঘটনার পর আব্বা তোর সঙ্গে মিশতেই নিষেধ করে দিয়েছে। তুই যা ভাই, নইলে আমাকেই তাড়িয়ে দেবে।
সবাই আমাকে ভুল বুঝলেও আরিফ তো আমাকে ভুল বুঝবে না। সবকিছু ও নিশ্চয়ই আমার উপর রাগ করে থাকতে পারবে না, নিশ্চয়ই না। আরিফ, কে? আরিফ, আরিফ, কাজল, আরিফ, কি চাই? না, কিছু না। কাজল, কাজল, কাজল। দেখলেন, দেখলেন তো কাজল আপনাকে কতটা ভালোবাসে। বুঝতে পারলেন তো ও আপনাকে ফাঁকি দিতে চায়নি। এবার আমাকে মুক্তি দিন। মালা, মালা, তুমি যাই বলো না কেন, যত যুক্তি দেখাও না কেন, যা ঘটার তাই ঘটে গেছে। পিছনে ফিরে যাবার আর কোনো পথ নেই। যে যেতে চায় তাকে যেতে দে। আপু, কাজল এবারের বউ হতে চায়। তাছাড়া আমরা দুটি পরিবার মনে প্রাণে চেয়েছি সে তোর স্ত্রী হবে, অথচ তোর গোয়াত্তমির জন্য আজ সব তছনছ হয়ে গেছে। যে মেয়ে বাড়ির বউ হতে চায় না সে মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখে কি লাভ? তোমরা যে দৃষ্টি দিয়ে দেখছো আমি তা পারছি না। তোমাদের ইচ্ছা আর আমার নিয়তি এক নয়। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এই ব্যাপারে তোমরা আর কোনো কথা বলবে না। তোর আব্বু অন্যায় কিছু বলেনি। মনে রেখো, যা ঘটেছে তা পরিবর্তন করার সামান্যতম চেষ্টা যদি তোমরা করো তাহলে আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছিস? কাজল, কি হয়েছে মা? এত বড় শাস্তি তোমরা আমাকে কেন দিলে? কাজল, কেন 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 এত বড় শাস্তি? কাজল, ডাক্তার। মেয়েটির উপর বড় অন্যায় করেছেন আপনারা। এত বড় হৃদয় যার, নিজের বিয়ের আয়োজনকে উপেক্ষা করে একটা এতিম ছেলের জন্য সারা রাত হাসপাতালে কাটালো, আর আপনারা কিনা। আমি বড়ই হতভাগা ডাক্তার, নিজের মেয়েকেই বুঝতে পারিনি। যা হবার হয়ে গেছে, ওকে এখন বাসায় নিয়ে যেতে পারেন। ওকে কমপ্লিট রেস্টে থাকতে হবে, আর কোনো রকম হাঁটা চলা বা নড়াচড়া করা যাবে না। হ্যাঁ, আর আমি কতগুলো টেস্ট করতে দিয়েছি, রিপোর্ট পেলেই বুঝতে পারবো। চিন্তার কিছু নেই তো? না না, তেমন কিছু না। ডাক্তারদের নিয়মিত সন্দেহ করে। মালা, আয় মা। মামুনি, ওকে চলে যেতে বলো। কাজল, কাজল, কি বলছিস তুই? ওর মুখ আমি আর দেখতে চাই না। ওকে চলে যেতে বলো মা। মালার কোনো দোষ নেই, সব দোষ আমার। ও কিছুতেই বিয়ে করতে চায়নি। যখন তোকে কোথাও পাওয়া গেল না, ভাবলাম তুই আরিফকে বিয়ে করতে চাস না। তখন মান সম্মান বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে আমি মালাকে অনুরোধ করলাম। মালা কিছুতেই রাজি হতে চাইল না। যখন যখন ওর পায়ে পড়লাম
মামুনি, তোমার ডাক্তার চাচা বলেছে তোমাকে বাসায় নিয়ে যেতে। আর চিন্তার কিছুই নেই, চলো আমরা বাসায় যাই। কি হয়েছে? মালা এসেছিল। মালা এসেছিল? কোথায়? ও কাজের লোকে সহ্য করতে পারেনি, তাই চলে গেছে। কখন? এইমাত্র। মালা? মালা? মিলে আজ অনেক কাজ, আসতে দেরি হবে। আচ্ছা মালা তুই? বাবা, আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম যে আমাকে তোমরা ওখানে পাঠালে, আমার জীবনটা ধ্বংস করে দিলে? কি হয়েছে? কি হয়েছে তার তোমাদের জানার দরকার নেই। প্লিজ আমাকে আর তোমরা কোনো প্রশ্ন করবে না। মালা, মালা শোন। মালা, মালা খোল, মালা দরজা খোল। মা, মালা দরজা খোল। মালা, খারাপ লাগছে মা? রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থাক বাবা, থাক, বেঁচে থাকো। ইয়ে, মালা এসেছে? হ্যাঁ। কোথায়? ওর ঘরে। মালা, আপনি এখানে কেন এসেছেন? আমি তোমাকে নিতে এসেছি। না, আমি যাব না। কেন যাবে না? তুমি আমার স্ত্রী। আমি কখনোই আপনার স্ত্রী হতে চাইনি, এখনো চাই না। আপনি আমাকে মুক্তি দিন। অসম্ভব। আপনি যদি আমাকে মুক্তি না দেন তাহলে আমি নিজেই নিজেকে মুক্ত করব। মালা, আপনি চলে যান প্লিজ, আর কোনো দিন এখানে আসবেন না। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে কাল আবার আসবো এবং তোমাকে নিয়ে যাব। আমি কিছুতেই যাব না। তুমি যাবে এবং বাকি জীবনটা আমার সাথেই থাকবে। এই তুই কি করলি মা? ওর তো কোনো দোষ নেই। তোমরা কেউ যদি আমার জায়গায় হতে তাহলে বুঝতে কি এক অসহনীয় যন্ত্রণায় আমি চলছি। আমার বিবেক আমাকে কিভাবে দংশন করছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যা হবার তা হয়ে গেছে। তুই আরিফকে ফিরিয়ে দিস না মা। কাজলের দীর্ঘশ্বাস নিয়ে আমি কিছুতেই ওর ঘর করতে পারবো না। বাবা, কাল তুমি কাজী সাহেবকে ডেকে আনবে, আমি ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। কি বলছিস তুই? হ্যাঁ বাবা। না, আমরা তোকে তা করতে দেব না। তোমরা যদি কাজী সাহেবকে ডেকে না আনো তাহলে আমি নিজেই কাজী সাহেবের অফিসে যাব। তুই কি পাগল হলি? আমি যা বলছি তা করবই। মালা, ওগো, কি হলো? বড় ভুল করেছেন রফিক সাহেব, অনেক আগেই ওকে পরীক্ষা করানো উচিত ছিল। কি হয়েছে ডাক্তার? যা সন্দেহ করেছিলাম তাই। মানে? মনটাকে একটু শক্ত করুন। কাজল তো আমারও মেয়ের মতো। এই ভয়ঙ্কর সংবাদটা আপনাকে জানাতে আমার নিজেরও কষ্ট হচ্ছে, তবু সত্যি কথাটা বলতেই হবে। ওর ব্লাড ক্যান্সার।
হতে পারে না, এ হতে পারে না। আমার কাজল, আমার মা এভাবে মরতে পারে না। আপনি ভুল বলছেন ডাক্তার, আপনি ভুল রিপোর্ট দেখেছেন। আমি রিপোর্ট ভালো করেই পরীক্ষা করেছি। ডাক্তার, আপনি কি শোনালেন? কেন শোনালেন? ওকে ছাড়া আমি কি করে বাঁচবো? ওর মা কি করে বাঁচবে? ডাক্তার, আমি কিছুতেই ওকে মরতে দেব না। সারা বিশ্ব তোল পাড় করে ফেলবো ডাক্তার। আমার মেয়েকে আমি বাঁচাবো। বলুন, কোথায় গেলে আমার কাজল বাঁচবে? আমার সমস্ত সম্পদ ওর জন্য আমি ব্যয় করবো ডাক্তার। আমাদের জানা মতে পৃথিবীর কোথাও এ রোগের এমন কোনো চিকিৎসা নেই যা দিয়ে ওকে পুরোপুরি সুস্থ করতে পারেন। তবে ওকে বিদেশে নিয়ে গিয়ে চেষ্টা করতে পারেন। আমি তাই করব। ওকে বুকে আগলে রেখে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো। কিন্তু এখন তো যেতে পারবেন না। এই মুহূর্তে নড়াচড়া করলে ওর ক্ষতি হবে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। যত দ্রুত সম্ভব আমি ওকে নিয়ে বিদেশে যেতে চাই। একটু সময় লাগবে। আমাদের আয়ত্তে যতটুকু চিকিৎসার সুযোগ রয়েছে ততটুকুতেই ওকে কিছুটা সুস্থ করতে হবে। এরপর আপনি ওকে বিদেশে নিয়ে যেতে পারবেন। আমি কাগজপত্র রেডি করছি। একদিন ও যেন বিছানায় শুয়ে থাকে, কোনো প্রকার নড়াচড়া করতে দেবেন না। ডাক্তার, আমার জীবনটা এমন হলো কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কাউকে দুঃখ দিতে চাইনি। জন্মের পর থেকে একের পর এক আঘাত এসে জীবনটা কেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে? কেন কেন ডাক্তার, কেন? খামা, এত দুঃখ, এত কষ্ট এই জীবনে আর সয় না। আমার মরণ কেন হয় না? আমার মরণ কেন হয় না? এত দুঃখ, এত কষ্ট এই জীবনে আর সয় না। আমার মরণ কেন হয় না? আমার মরণ কেন হয় না? এমনি ভাঙা কপাল আমার, এমনি ভাঙা কপাল আমার, এই কপালে সয় না তো সুখ। দু চোখে জলের অথই সাগর, মরুভূমি হয় যেন বুক, মরুভূমি হয় যেন বুক। আহত আমার প্রাণের পাখি, হৃদয় খাঁচায় রয় না। এত দুঃখ, এত কষ্ট এই জীবনে আর সয় না। আমার মরণ কেন হয় না? আমার মরণ কেন হয় না? মিথ্যে হলো ভালোবাসা, মিথ্যে হলো ভালোবাসা। কাঁটা হলো প্রেমেরই ফুল, যেদিকে তাকাই শুধুই আধার, পাই না খুঁজে আর কুল।
পাই না খুঁজে আর সুখের ঘরে দুঃখের আগুন জীবন তরে কয় না। এত দুঃখ এত কষ্ট এই জীবনে আর সয় না। আমার মরণ কেন হয় না, আমার মরণ কেন হয় না। কি ঠিক করলেন? ভাবছি ও তো কালই কাজে অফিসে যাবে, আমাদের কি কিছুই করার নেই? আছে, একটা পথই আছে। সকালবেলা আমি রফিকের কাছে যাব, ওকে বলবো সত্য প্রকাশ করে ওকে ফেরাও। তা না হলে আরেকটি নিষ্পাপ মেয়ের জীবন ওর মায়ের মতো অকালে ধ্বংস হয়ে যাবে। এই তো সেই গাড়ি, পেয়েছি। কি চাই? এই গাড়ি টাকা। আপামনির? আপামনি সাহেবের মেয়ে। ও, আমি সাহেবের সঙ্গে দেখা করতে চাই। কেন? সেটা তাকেই বলবো। আপনি এখানে কেন এসেছেন? ওই যে মেয়েটি দেখতে ঠিক আমার শারমিনের মতো, ওকে। ওই নাম মুখে আনার কোনো অধিকার আপনার নেই। আপনি আপনি পিতা নামের কলঙ্ক। রফিক, আপনার মানসিক অত্যাচারে প্রচন্ড কষ্ট নিয়ে সকালে মারা গেছে শারমিন। এমনকি মৃত্যুর আগে নিজের সন্তানকে একটিবারের জন্য বুকে নিতে পারেনি। তাহলে ওই কি? হ্যাঁ, ওই শারমিনের রেখে যাওয়া সন্তান মালা। কিন্তু চৌধুরী সাহেব, আপনার জন্যে, শুধু আপনার জন্যে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আজও আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বলছে। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আপনি এখান থেকে চলে যান প্লিজ। আমি শুধু আর কি নিতে চান আমার জীবন থেকে? হ্যাঁ, আপনার কারণে মালা আজও জানে না তার সত্যিকারের পিতাকে, কে তার আসল বাবা মা। এখানে থেকেছে, অথচ সে জানে না আমি তার বাবা। আমার চোখের সামনে ঘুরেছে, অথচ একটি বারের জন্য আমি তাকে মেয়ে বলে বুকে টেনে নিতে পারিনি। আরে সব হয়েছে আপনার জন্য। আপনি চলে যান এখান থেকে, চলে যান। আমি চলে যাব, আমি চলে যাব। মিথ্যা অহংকার আর আভিজাত্য রক্ষা করতে গিয়ে ঋণের দায়ে আমার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেছে। শোকে দুঃখে তোমার শাশুড়িও মরে গেছে। আজ আমি নিঃস্ব, আমার কেউ নেই, কিচ্ছু নেই। আমি শুধু যাবার আগে ওকে একবার একটু দেখতে চাই। অসম্ভব। দয়া করো, আমি ওকে আমার পরিচয় দেবো না, পরিচয় দেবো না। শুধু ওর মাথায় হাত দিয়ে একবার একটু দোয়া করেই চলে যাব। আর কোনোদিন এখানে আসবো না। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। লজ্জা করে না আপনার? যাকে মায়ের গর্ভে হত্যা করতে চেয়েছিলেন, আজ তাকে ডাকার জন্য আপনার মন এত তোলা হয়ে উঠেছে? মাস্টার, আমি তোমাকেও অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি। আজ আমি পথের ফকির, তারপরেও শুধু ক্ষমা ছাড়া তোমাদের কাছে আমার চাইবার কিছু নেই। পারলে আমাকে ক্ষমা করো মাস্টার, ক্ষমা করো। দাঁড়ান। যার জন্য আজ আমি এত বড় একটা সত্য জানতে পারলাম, তাকে তো আমি এভাবে যেতে দিতে পারি না। উনি যদি ওনার মেয়েকে কষ্ট দিয়ে অপরাধ করে থাকেন, তাহলে তুমিও তো কম অপরাধী নও। উনি ওনার মেয়েকে কষ্ট দিয়েছেন একভাবে, আর তুমি তোমার মেয়েকে কষ্ট দিচ্ছ আরেকভাবে। পিতা হয়ে সন্তানের কাছে তুমি তোমার পরিচয় গোপন করেছো, তাকে তুমি পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছো, তুমি তোমার মেয়ের সাথে প্রতারণা করেছো। না,
21টি বছর আমি তোমার সাথে ঘর করছি, তুমি আমাকে আজও চিনতে পারলে না। মালার সত্যিকার পরিচয় আমার কাছে দিলে আমি কি ওকে মেয়ে বলে গ্রহণ করতাম না? কেন তুমি মালাকে কষ্ট দিলে? কেন তুমি আমাকে আর কাজলকে অপমান করলে? বাবাকে যদি এ বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে আমি ওনার সঙ্গে চলে যাব। দুলা ভাই, আমাকে আর বাবাকে মালার কাছে নিয়ে চলুন, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। মালা হয়তো এতক্ষণে কাজী অফিস চলে গেছে। কেন? কাজল যাতে আরিফকে ফিরে পায় সেজন্য আরিফের সাথে সম্পর্ক ছিন্ন করতে গেছে। বলেন কি? হ্যাঁ। কাজী সাহেব একটু থামেন। মা, তুমি কেন ওনাকে বাধা দিচ্ছ? আপনি লিখেন তো। লেখা হয়েছে? হ্যাঁ, কিন্তু মা তুমি আর একটু চিন্তা করে দেখো তোমার সিদ্ধান্ত বদলাতে পারো কিনা। আমার সিদ্ধান্ত বদলাবে না কাজী সাহেব। দিন, সইটা করে দিই। মালা, তোর বাবা আসা পর্যন্ত একটু অপেক্ষা কর মা। আমাকে বাধা দিয়ে কোনো লাভ হবে না মা। তুমি কি করলে? আমি ঠিকই করেছি, তুমি বরং ভুল করছিলে। না কাজল, না, ভুল যা করার তা তো আগেই করেছি। এখন এসেছি তার সংশোধন করতে। তুমি কেন আমাকে বাধা দিলে? তুমি কোনো ভুল করনি, তুমি তো পরিস্থিতির শিকার। মামুনির কাছ থেকে আমি সব শুনেছি, তোমার কোনো দোষ নেই। আপু, ভাগ্যে যা ছিল তাই হয়েছে, আমি সব মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। তা হয় না কাজল, তুমি বললো আমি সব মেনে নিতে পারি না। রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তুমি যেভাবে আমাকে... কে বলেছে তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই? ফুপু, ফুপু, এসো। এই যে মানুষটিকে দেখছো, ঠিক পাথরের মূর্তি। ওনার বুকের মধ্যে বয়ে চলেছে কান্নার ঝর্ণা, অথচ উনি আমাদের কাউকে তা বুঝতে দিচ্ছেন না। দাও দাও করে জ্বলছে ওনার সুখের ঘরে দুঃখের আগুন। সে আগুনে পুড়ে ওনার সকল সুখ শান্তি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বাবা কান্না নিজেকে তিলে তিলে নিঃশেষ করে ফেলছেন। চোখের সামনে তার সন্তান, অথচ তিনি তাকে বুকে টেনে নিতে পারছেন না। ওনার প্রাণের দুটো টুকরো, দুটো মেয়ের দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন, আর উনি হাত পা বাঁধা এক অসহায় মানুষের মতো তা দেখছেন, আর যন্ত্রণার আগুনে নিজেকে দগ্ধ করছে। জানো আপু, এই মানুষটা শুধু আমারই বাবা নন, তোমারও বাবা। উনি শুধু আমারই জন্মদাতা নন, তোমারও জন্মদাতা। না, কাজল ঠিকই বলছে মা। বাবা, ওরা এসব কি বলছে? হ্যাঁ মা, রফিকই তোর প্রকৃত বাবা। হ্যাঁ মা। মালা রফিক আঙ্কেলের মেয়ে? আমার একটা বোন ছিল যে তোকে জন্ম দিয়েই মারা যায়। তোর বাবা তখন বিদেশে, কিছুই ও জানতো না, এমনকি তোর কথাও না। পরে যখন দুলাভাইয়ের সঙ্গে দেখা হয় তখন ও সব জানতে পারে। কিন্তু আমি আর কাজল যদি তোকে মেনে না নেই, এই ভয়ে আমাদের কাছে তোর পরিচয় গোপন রেখেছে। এই অপরাধের শাস্তি তোর বাবা কম ভোগ করেনি মা। না 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 না, তোর বাবার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার আমার জন্য আমার হতবাড়ি মেয়ে শারমিন অকালে মারা গেছে। যত শাস্তি তোর পাপির নানা ভাইকে দে,
বাবাকে আর শাস্তি দিস নে ভাই, আর শাস্তি দিস নে। মালা, তোর বাবাকে একবার বাবা বলে ডাক মা, তা না হলে ও সত্যি সত্যি পাথর হয়ে যাবে।